লাগবে না দলিল খতিয়ান, হওয়া যাবে জমির মালিক, আসল মালিকও জমি থেকে উচ্ছেদ করতে পারবে না। এক্ষেত্রে লাগবে শুধুমাত্র একটি প্রমাণ। সুপ্রিয় ভিউয়ার্স, এই একটি প্রমাণ কি এবং কিভাবে সংগ্রহ করা যাবে এবং এই পদ্ধতিটা সম্পূর্ণ কিভাবে ঘটবে এবং এক্ষেত্রে যারা এই সংক্রান্ত সমস্যায় রয়েছেন তাদের এক্ষেত্রে করণীয় কি, আজকের এই ভিডিওটিতে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটির বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিছুই বুঝতে পারবেন না। আর দেখার পর যদি ভালো লাগে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, জমির মালিকানা অর্জন করার জন্য দলিল বাধ্যতামূলক করা হয়েছে সেই ব্রিটিশ আমল থেকেই। তারপরে মালিকানা অর্জন করার পরে যখন দলিল হবে তখন ওই দলিলের মাধ্যমে ভূমি মালিকদের দলিলে উল্লেখিত সম্পত্তির পরিমাণ অনুযায়ী ওই জমিটি নিজের নামে খতিয়ান সংশোধন করতে হবে বা মাঠ পর্চা সংশোধন করতে হবে নামজারি বা খারিজ প্রক্রিয়ার মাধ্যমে। এখন এই দুটি ডকুমেন্ট যদি কারো থাকে তিনি বৈধ মালিক হিসেবে বিবেচিত হন। কিন্তু যদি এই ডকুমেন্টগুলো কারো কাছে না থাকে, জমি ভোগ দখল করে, তাহলে তিনি অবৈধ মালিক হিসেবে বিবেচিত হন। এক্ষেত্রে একটি মাত্র উপায় রয়েছে, যে উপায়ের দ্বারা এই ডকুমেন্টগুলো ছাড়াও জমির মালিক হওয়া যায় বা মালিকানা অর্জন করা যায়। অর্থাৎ মালিক আরেকজন, কিন্তু মালিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে আরেকজন, এবং এক্ষেত্রে আইন সহযোগিতা করছে, আদালত নির্দেশ দিচ্ছে এবং আসল মালিক এসেও কোনোভাবে এই সকল ব্যক্তিকে জমির মালিকানা থেকে উচ্ছেদ করতে পারছে না বা তাদের আইনি পদক্ষেপ নিলেও লাভ হচ্ছে না। এই বিষয়টি ঘটবে সম্পূর্ণরূপে তামাদির মেয়াদে। অর্থাৎ আমাদের একটি তামাদি আইন আছে যেটি শুধুমাত্র দিন গণনার জন্য তৈরি করা বিশেষভাবে। অর্থাৎ আপনি ধরুন কাউকে খুন করেছেন, সেই খুনের বিচার আপনি কত দিনের মধ্যে চাইতে পারেন তার নির্দিষ্ট নিয়মাবলী এই তামাদি আইনের মধ্যে থাকবে। এই রকম একটি বিষয়। আবার ধরুন আপনার জমি থেকে আপনাকে বেদখল করা হয়েছে, আপনি কত দিনের মধ্যে ওই জমি উদ্ধারের জন্য আদালতে মামলা করতে পারবেন, এই রকম বিষয়। আবার ধরুন বিচার প্রক্রিয়া কতদিন পর্যন্ত সমাধান করতে পারবে বা সর্বোচ্চ কতদিন পর্যন্ত সময় নিতে পারবে, এই বিষয়গুলো উল্লেখ করা রয়েছে। আবার তামাদিতে আরও কিছু স্পেসিফিক নির্দেশনা রয়েছে যেগুলোর মাধ্যমে আমাদের যে বিচার প্রক্রিয়া থেকে আইনি যে বিষয়গুলো সেগুলোকে এক একভাবে ধরতে গেলে একটি সীমারেখার মধ্যে রাখা হয়েছে। এখন এই তামাদি আইনের একটি বিশেষ প্রয়োগ রয়েছে বিশেষ ক্ষেত্রে। এই সুযোগটি যদি কোনো ভূমি মালিক নিতে পারে বা কোনো ব্যক্তি নিতে পারে, তাহলে তিনি অন্যের জমি নিজের মালিকানায় নিতে পারবেন। সেটি কিভাবে? এক্ষেত্রে অবশ্যই জমির ভোগ দখলে তার কাছে থাকতে হবে। অর্থাৎ ধরুন কোনো একজন ব্যক্তি জমির মালিক, তিনি আপনাকে বা যে কোনো একজন ব্যক্তিকে জমির ভোগ দখল করতে দিয়েছেন এবং সেই ভোগ দখলটাতে কোনো চুক্তি হয় নাই, অর্থাৎ কোনোভাবে বন্ধক দেওয়া হয় নাই বা কোনোভাবে লিজ দেওয়া হয় নাই, এইরকম প্রক্রিয়ায়। এখন ধরুন জমির মালিক আপনাকে জমির ভোগ দখলে দায়িত্ব দিল এবং তিনি ভোগ দখল দায়িত্ব দেওয়ার পর থেকে আপনার ওই জমিতে আর কোনো খোঁজ খবর নিচ্ছে না বা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে না, বা তিনি ধরুন চাকরির সুবাদে অন্য কোথাও অবস্থান করছেন, তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, বা তিনি দেশের বাইরে অবস্থান করছেন, কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, কিন্তু তিনি জমির ভোগ দখল আপনাকে দেওয়ার সময় কোনো আইনি চুক্তি করে নাই, অর্থাৎ কোনো দলিলাদি তৈরি করে নাই। যে দলিলগুলোর কথা বললাম যে কোনোভাবে বন্ধক দেয় নাই বা কোনো একটি অর্থের বিনিময়ে আপনাকে জমির ভোগ দখল করতে দেয় নাই বা আপনাকে সম্পত্তির লিজ দেয় নাই, এ সংক্রান্ত কোনো চুক্তি হয় নাই বা দলিলাদি দুইজনের মধ্যে হয় নাই, শুধুমাত্র মুখে মুখে হয়েছে এবং আপনাকে সম্পত্তি থেকে নির্দিষ্ট একটি অর্থ প্রতি মাসে বা প্রতি বছরে তাকে দিতে বলা হয়েছে বা তিনি সেটি আদায় করেন আপনার থেকে। এখন এক্ষেত্রে বিষয় হচ্ছে দুইটা। একটা হচ্ছে তামাদির ২৮ ধারা মোতাবেক যদি কোনো ব্যক্তি জমির মালিক হয়েও জমির কোনো খোঁজ খবর না রাখে এবং অন্য একজন ব্যক্তি সম্পত্তিটি ভোগ দখল করে এবং তিনি রাষ্ট্রীয় নিয়ম মেনে সম্পত্তিটি দেখভাল করছেন,
এক্ষেত্রে যদি তামাদির ২৮ ধারা যেটা বলছে ১২ বছরের অধিক এই সকল ব্যক্তিদ্বয় জমির ভোগ দখল করতে থাকে এবং আসল মালিক ১২ বছর নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখল করতে কোনো বাধা প্রদান না করে, তাহলে এই ভোগ দখলকারী জমির মালিকানা প্রতিষ্ঠিত করতে পারবেন। এবং এক্ষেত্রে শর্ত শুধুমাত্র একটাই, নিরবিচ্ছিন্ন ভোগ দখল, অর্থাৎ আপনাকে নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখল করতে দিতে হবে। এখন আপনি হয়তো তথ্য গোপন করতে পারেন, যেমন তাকে প্রতি বাৎসরিক একটা নির্দিষ্ট পরিমাণে অর্থ দেন যে আমি সম্পত্তি ভোগ দখল করছি, আপনার এই লাভ্যাংশ বা এই জমিতে আপনার যে অর্থ দেওয়ার কথা ছিল সেটি আপনি প্রতি বছরে তাকে দেন, সেও নিশ্চিন্তে ভোগ দখল করে আপনাকে ভোগ দখল করতে দিচ্ছে, সে তো অর্থ পাচ্ছেই। এই ধরনের একটি বিষয় আপনি গোপন করলেন, গোপন করে আপনি আমাদের ২৮ ধারা অনুযায়ী মালিকানা প্রমাণের চেষ্টা করলেন। এক্ষেত্রে কিন্তু বিষয়টি একটু জটিল এবং সেটি কিন্তু একটু কঠিন। এবং যদি এমন হয় যে সেই সকল ব্যক্তিদ্বয়ের পরবর্তীতে আর খোঁজ খবর পাচ্ছেন না, অর্থ দেওয়ার কোনো ব্যবস্থা উপায় হচ্ছে না, আপনি জানেনই না তারা সম্পত্তির মালিকানা অর্জন করার জন্য কোনো পক্ষ রেখে গেছে কিনা, বা আপনি কোনোভাবে তাদের হদিশই পাচ্ছেন না, এক্ষেত্রে আপনি যদি ওই সম্পত্তি কোনোভাবে নিরবিচ্ছিন্নভাবে বা আসল মালিক আপনাকে এসে ভোগ দখল করতে বাধা প্রদান না করে, তাহলে আপনি সম্পত্তিটির মালিকানা অর্জন করতে পারবেন। এক্ষেত্রে আপনার মালিকানাটি বৈধ হবে শুধুমাত্র নিরবিচ্ছিন্ন ভোগ দখলের মাধ্যমে, এবং এই প্রমাণটি আপনার লাগবে। এখন আইনি প্রক্রিয়া যেটি, সেটি হলো সম্পত্তিটির মালিকানা এবং ভোগ দখল অর্জন করার জন্য আপনাকে একটি সাধারণ মামলা করতে হবে আদালতে। সেই মামলার প্রেক্ষাপটে আপনার বিষয়টি তদন্ত করে আপনার ওই জমিতে আপনার নামে নামজারি করে দেওয়ার জন্য নির্দিষ্ট করে নির্দেশনা প্রদান করা হবে ভূমি অফিসে। এবং আদালত যে রায় দিবে, অর্থাৎ আদালত রায় দিবে যে আপনি ওই জমিতে ভোগ দখল করছেন নিরবিচ্ছিন্নভাবে, আসল মালিকের কোনো হদিস নেই, সেক্ষেত্রে এই জমির মালিকানা আপনাকে অর্পণ করা হলো। এই আদালতের রায়ই আপনার দলিল হিসেবে বিবেচিত হবে এবং আপনি নামজারি করতে পারবেন, মালিকানার পরে অর্জন করে কারো কাছে বিক্রয় করতে পারবেন, ওয়ারিশদের জন্য রেখে যেতে পারবেন। এখন ধরুন আপনি ১২ বছর পরে ওই সকল সম্পত্তির মালিকানা অর্জন করলেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে, হুট করে এসে মালিক দাবি করলো, আরে এই জমির মালিক তো আমি, আপনাকে দেখভাল করার দায়িত্ব দিছিলাম, আপনি মালিক বনে গেলেন, আইনের কাগজপত্র তৈরি করলেন, আদালতে গেলেন, আমি এই নির্দেশনা মানি না। সেক্ষেত্রে ওই সকল ব্যক্তিদ্বয় আদালতে গিয়ে আবার আবেদন করতে পারবে, তার মামলাও নেওয়া হবে, কিন্তু তাকে প্রমাণ করতে হবে যে সেই সকল জমিতে তিনি ইন্টারেস্ট গ্রহণ করতেন, সুবিধা গ্রহণ করতেন, যে ব্যক্তি দেখভাল করতেন তার কাছ থেকে ওই একটি অর্থ নিতেন, এই ধরনের কিছু প্রমাণ অবশ্যই তাকে দেখাতে হবে। যদি তিনি দেখাতে পারেন তাহলে আপনি ওই সকল সম্পত্তির মালিকানা হারাবেন। আগে এই সংক্রান্ত বিষয় নিয়ে জেল হতো না, এখন কিন্তু জেল হচ্ছে, অর্থাৎ এই বিষয়টি আপনাকে সচেতন থাকতে হবে। অর্থাৎ আপনি শুধুমাত্র নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখলের সুবিধার্থেই আপনি আমাদের ২৮ ধারা প্রয়োগের মাধ্যমে জমির মালিকানা অর্জন করতে পারবেন। এই ক্ষেত্রে সর্বাধিক সুবিধা গ্রহণ করছে মুক্তিযুদ্ধ বা ৭১ সালে যে সময় পাকিস্তানের আক্রমণের ফলে অনেক বাংলাদেশি ভারতে আশ্রয় নিয়েছিল, অনেক হিন্দু ভাই ভারতে গিয়ে আর ফেরত আসে নাই, এই ধরনের বিষয়গুলো অনেকে সুবিধা নিচ্ছে এবং সম্পত্তিগুলো মালিক ইতিমধ্যে বনে গেছে। যদিও বা সরকার বলছে এই ধরনের সম্পত্তি অর্থাৎ অর্পিত সম্পত্তিগুলোর আর মালিকানা ধরে রাখা যাবে না, সরকারকে ফেরত দিতে হবে অথবা আসল মালিককে ফেরত দিতে হবে বা তার ওয়ারিশদেরকে ফেরত দিতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই একটি বিষয় যদি আপনাদের কোনোভাবে মিলে যায়, অর্থাৎ অর্পিত সূত্রে আপনারা ১২ বছর অধিক ভোগ দখল করেন, সেক্ষেত্রে আপনার নামে কোনো দলিল তৈরি হতে হবে না, আপনার নামে কোনো খতিয়ানও থাকতে হবে না, আসল মালিক থাকার পরেও আপনি জমির মালিকানা অর্জন করতে পারবেন। আশা করি ভিডিওটির বিষয়বস্তু আপনাদের বোঝার কথা, কোন পদ্ধতিতে এবং কিভাবে এবং ক্রম প্রমাণের দ্বারা দলিল খতিয়ান না থাকলেও মালিকানা অর্জন করা যায়। এই বিষয়টি শুনতে অনেক সময় সহজ মনে হলেও একটু জটিল আছে। এই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করার আগে অবশ্যই একজন আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন। আর আসল মালিকেরা যদি মনে করেন তাদেরকে ঠকানো হচ্ছে, তাহলে তাদের বিষয়েও যে বিষয়ে আমার পরামর্শ তারা হলো, আপনাদের জমি যদি এরকম কাউকে দিয়ে থাকেন, যোগাযোগ করেন, জমি থেকে কোনো একটি সুফল গ্রহণ করার চেষ্টা করেন, অন্তত কোনো একটি প্রমাণ রাখেন যার মাধ্যমে প্রমাণিত হয় যে আপনি জমির মালিকানা তদারকি করছেন। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।